আন্তর্জাতিক দর্শক মানচিত্র নিউজ আয়োজন কথোপকথনে হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে সেই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলবো শপথের পরে আসলে আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে সেই বিষয়টা নিয়ে। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু বলি। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই যে 9 তারিখের যে চুক্তিটা হলো, ইলেকশনের ঠিক আগে আগে যে চুক্তিটা হয়েছিল আমেরিকাতে, সেই চুক্তিটার কি কি হবে সেটা একদম গ্যারেন্টি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের এমন একটা চুক্তি হবে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে। এবং সেটা আজকে যদি আপনার কালের কণ্ঠের একটা ভিডিও কন্টেন্ট দেখেন, সেটা দেখলে বুঝতে পারবেন যে সেখানেও বলা আছে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প সবই ধ্বংস। আমেরিকার সাথে এমন একটা চুক্তি হয়েছে যে আমেরিকার দুগ্ধজাত পণ্য, মানে যেটা সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই আমেরিকার এই পণ্যগুলো আসতে দেয় না। কারণ ওদের এই পণ্যগুলো আসতে দিলে সেগুলো টেস্ট করা যায় না, কারণ ওরা এমন এক ফিড খাওয়ায়, এই মুরগি পোলট্রি শিল্প এবং দুগ্ধ শিল্পে এমনভাবে ফিড খাওয়ানো হয় যে এইটা মানুষের শরীরের জন্য ক্ষতি। এই কারণে এই জিনিস পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যেতে পারে না। বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এই সব পণ্য বাংলাদেশে ঢুকবে, যেহেতু আমেরিকা কৃষকদের জন্য ব্যাপক পরিমাণের আপনার দেয়, ভুতুর্কি দেয়। তো ভুতুর্কি দেওয়ার কারণে ওনাদের এই পণ্যগুলা অনেক সস্তা হয়। যে কোনো দেশে গেলে সেই দেশের পোলট্রি, কৃষি এগুলো সব ধ্বংস হয়ে যায়। এবং এই জিনিসটা রক্ষা করার জন্য নিজ দেশের কৃষি, নিজ দেশের উৎপাদনকে রক্ষা করার জন্য কোনো দেশ এটা আসলে ঢুকতে দেয় না। কিন্তু সেইটা এবার বাংলাদেশ রাজি আছে যে তারা ঢুকতে দিবে, এবং তাদের এইসব পণ্য আসা শুরু করলে এটার কোনো চেক করা যাবে না। এখানে কি আছে, এখানে কি আপনি বিষ দিয়ে দিছে নাকি, ওইটাও চেক করা যাবে না। সুতরাং আপনারা মনে করেন না যে খালি আমেরিকান পণ্য হলেও ভালো হয়, না না না, আমেরিকার কৃষি এবং পোলট্রি পণ্য পৃথিবীর সবচেয়ে খারাপ পণ্যগুলোর মধ্যে একটা। কারণ ওই যে বললাম তাদের যে ফিডটা মানব দেহে ক্ষতিকর। এছাড়াও তারা আরেকটা চুক্তি, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আসা যেসব পণ্য, এইসব পণ্যর যেমন উৎপাদন আমার দেশে করা যাবে না, বা আমার দেশের কৃষি ক্ষেত্রে পোলট্রি ক্ষেত্রে ওদেরকে না জিজ্ঞেস করে ভুতুর্কি দেওয়া যাবে না। যেমন সরকার আগে দিত না যে এই কৃষিতে সেচের ভুতুর্কি বা 5,000 10,000 টাকা ঋণ মকুব, মানে এগুলো কোনো কিছুই আপনি করতে পারবেন না ওনাদেরকে জিজ্ঞেস না করে। এবং সবচেয়ে আরেকটা ডেঞ্জারাস জিনিস যেটা আপনারা জানেন, যে যখন অ্যানথ্রাক্স বা আপনার শুরু হয় কি বলে আপনার বার্ড ফ্লু, ওই সময় যেই দেশে শুরু হয় ওই দেশের মাল কেউ নেয় না। সেই ক্ষেত্রে এইখানে এখন চুক্তি করা হয়েছে যদি অ্যানথ্রাক্স বা ব্লাড ফ্লুর মতো কোনো রোগ দেখা দেয়, তাহলে 10 কিলোমিটারের বাহিরের পণ্য আমদানি করতে বাধ্য হবে। কিন্তু পুরো দেশের এই জিনিসের উপরে কি চালানো যাবে না, খড়গ চালানো যাবে না, বলা যাবে না যে আমরা এটা আনবো না, এখন না, আপনাদেরকে আনতে হবে। তো এই ধরনের আরও বেশ কিছু চুক্তি যেগুলো আমি ওই দিন বলেছিলাম, সে সেটা আজকে হয়তো কালের কণ্ঠ বলছে। অনেকেই বলছেন যে আমি গুজববাজ, গুজব ছড়ায় না বুঝে বলি। তো এখন বুঝে নিয়ে যে আল্লাহর রাস্তায় কালের কণ্ঠে দিয়ে, এবং আমি এ পর্যন্ত যা যা বলেছি বিভিন্ন সময়, এগুলো আস্তে আস্তে এখন দেখতে পাবেন, আসবে আস্তে আস্তে। তো যাকে এখন আমি যে বললাম যে কি কি ঘটতে পারে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলিনি। ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 2-3 জন আছেন ওনাদের, আম, ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কি হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে। যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো দুই এক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে স্যালুট দিচ্ছে। কেউ আবার ওই যে লাগিয়ে কি বলে আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে স্যালুট দিচ্ছে। এগুলা এরকমই চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে, সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোরে বের করে দিয়ে তাদের বিএনপি ঘাসা নতুন বিচারক বসবে, এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু,
পুরোপুরি না। এত একদিনে এক কলমের খোঁচায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যাবেন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেল গেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মাইটদের স্পিড, এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ। মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে, খাওয়া দাওয়া করতেছেন, এলাকার চায়ের দোকানে যায়, এগুলো করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না, কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে, তাহলে তো সংসদীয় অবস্থা খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না, না মানে, না মানার সম্ভাবনায় সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে। কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরে ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে, এরকমই মনে হচ্ছে, গ্যারেন্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে। তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে, আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সবকিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে, এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। তো জামাতও স্পেস দিবে, এনসিপিও স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের শতভাগ লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে, সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বসে একটু কথা বলে এগুলো করতে পারে, যদি বুদ্ধি থাকে। আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো, এত বেশি খুশি হইয়া আপনারা বিএমপি আসছে কালকে, আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, ইন্ট্রিমের সবই এক। আপনার বিএনপি জিতছে বিদে আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা দেখে এখন যা মনে হয়, তা তো মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি স্লোলি আগান, এত দ্রুত আগাইন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায় না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে। একটা বছর 100 দিনের যে পরিকল্পনা, সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জি আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়া একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না। আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে। মানে আপনি দৌড়ের উপর থাকেন, তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্রনেতা আছে না যারা খুব স্ট্রং, জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটি ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত অন্য রকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্য রকম হতে পারত। সেই দুটো বিষয় কি এবং সেগুলো কিভাবে প্রভাব রেখেছে এবং রাখতো তা নিয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে 209টি আর জোটবদ্ধভাবে 212টি। অন্যদিকে জামাত পেয়েছে 68টি এবং জোট পেয়েছে 77টি। বিএনপি ভোট পেয়েছে প্রায় 4.25 কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের 49.97%। শতকরা হিসেবে ধানের শীষের পরেই রয়েছে জামাত ইসলামী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার। দলটি এবার 2.25 কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের 31.76%। প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী 12.13% ভোট পেয়ে 18টি আসন জিতেছিল, কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে। 2008 সালে দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ। মাত্র 4.7% ভোট পেয়ে তারা 2টি আসনে জয়ী হয়। মজার ব্যাপার হলো, এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয়। 1979 সালের নির্বাচনে দলটি 260টি আসনে জিতেছিল। 1991 সালের নির্বাচনে দলটি 140টি আসন পেয়েছিল। 2001 সালের নির্বাচনে এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে, কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক। বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয়। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত। ফলাফলও দেখা গেল খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে। সবচেয়ে ভালো করেছে খুলনায়। 36টি আসনের মধ্যে 25টি জিতেছে তারা। রংপুরের 33টির মধ্যে 16টি এবং রাজশাহীর 39টির মধ্যে 11টি আসন জিতেছে। জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি। দলীয়ভাবে তারা যে 68টি আসন পেয়েছে তার 21টি সীমান্তবর্তী এলাকা। সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফত মজলিস। নির্বাচনে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত। এর বাইরে দলটি জয় পেয়েছে সীমান্তবর্তী নওগাঁ 2, জয়পুরহাট 1 আসনে। কুড়িগ্রামের 4টি আসনের সবগুলোই জিতেছে জামাত। এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায়। বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টিতে জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের 6টি আসনের মধ্যে শুধু যশোর 3 ছাড়া বাকি 5 আসনই জয়লাভ করেছে জামাত। সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডুবি হয়েছে বিএনপির। জেলার 4টি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন ভারতীয় সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে। আমাদের বিশ্লেষণ হলো, এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকে জামাতের অবস্থান ভালো। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই 1970 সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে। 1970 সালের নির্বাচনে জামাত ইসলামী জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে 20% ভোট পেয়েছিল। মোট ভোটের 10% পেয়েছিল জামাত, যদিও ওই সময় কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আর্মি পার্টি। আবার 1991 সালের নির্বাচনে সাতক্ষীরার 6টি আসনের মধ্যে
5টি পেয়েছিল জামাত। এই অঞ্চলগুলোতে 47-এর দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ও ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আবার উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে। রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে। এর একটা বড় কারণ হলো জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে, তার সঙ্গে জামাতের রাজনীতির অনেকটা মিলে যায়। প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি আসনও পায়নি। আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। এসব আসনে হারার পিছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী। আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী লীগের যেসব ভোটার এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন, কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জামাতে ইসলামের ভালো করার পিছনে আরো একটি কারণ আছে। অতীতের অনেকগুলো নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্র্যের হার বেশি, সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে। গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম। যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন, তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে ঝোঁকেন। জামাত তাদের বক্তব্যে ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহজ সরল ভোটারদের মন জিতেছে। এসব এলাকায় বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার জামাতকে দেখি। এই স্লোগান বেশ কাজে দিয়েছে। জামাতের অঞ্চল ভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ দিক হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি। এবারে নির্বাচনে ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 6টিতেই জামাত জোট জিতেছে। হেরে যাওয়া আসনগুলোর কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে। তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করায় জামাত আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে। আবার গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে। তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল, সেটি হলো ভোটার মাইগ্রেশন। ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে। জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট। বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা। আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত। এর 1 নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেওয়ায় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা। অন্ততপক্ষে 10টি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপি নেতাদের দেখাতে হয়েছে। নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোট এর বিরোধিতা করেছিল, অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন। এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না। যদি ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করা না যেত তাহলে বিএনপির ভোট 10 থেকে 15% কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না। প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কি জামাতের কোনো লাভ হতো? 2008 সালে যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে, এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো। ভোট কাস্টিং এর যে হার তাতে স্পষ্ট আওয়ামী লীগের 30 থেকে 40% ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি। তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে। এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা। এর একটি হলো জামাত ঠেকাও, আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপির চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সমীকরণ বর্তমানের মতো হতো না। আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত 3টি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত। সেক্ষেত্রে বিএনপি কখনোই
212টি আসন পেত না। সেক্ষেত্রে যদি বিএনপির জামাত জোট না করতো তাহলে আওয়ামী লীগের শক্তিশালী 40% ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো। সবচেয়ে বেশি ভোট হারাতো বিএনপি। তখন জামাত ঠাকাও রব উঠত না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার চেয়ে তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আবার বিএনপি ও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকতো। জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারী স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না। বরং আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি, এই প্রচারণা অনেক বেশি এস্টাবলিশ হয়ে যেত। এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেওয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে অন্য রকম ফল পেয়ে যেতে পারত। তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরো বড়বি হতো। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনূস এনসিপিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামীর সাথে। এ নিয়ে দলটিতে ভাঙন ধরেছে। যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বি টিম হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট